চ্যালেঞ্জটাকেই এনজয় করতেছি, কারণ এই চ্যালেঞ্জটাকে আমি মিশন হিসাবে নিচ্ছি। তো সেভাবেই আমি কাজ করতেছি। অবশ্যই আমি এটাকে এর মধ্যে কিছু কাজ করতে পেরেছি, কিছু পারি নাই, সেটা তো থাকবেই। কারণ ওই যে শুরুতেই বললাম যে এটা তো দীর্ঘদিনের প্রায় প্রায় 70 বছরের একটা জঞ্জাল, এবং এর ব্যাপকতা হলো এত দীর্ঘদিন ধরে। তো কাজেই যেই জিনিসটা আমি ফিল করি যে আমি শুরুতে এসে যে জিনিসটা শুরু করছি, দেখলাম যে প্রচুর বিল্ডিং যেগুলো কোনো নিয়ম নীতি না মেনে ঢাকা শহরে গড়ে উঠছে অতীতে। আবার এসে দেখলাম, বর্তমানেও দেখলাম যে অনেক বাসাবাড়ি বা বিল্ডিং বা স্থাপনা অবৈধভাবে গড়ে উঠতেছে। কোনোটার প্ল্যান নাই, কোনোটার প্ল্যান থাকলেও সেটা প্ল্যান মাফিক তৈরি হচ্ছে না, 10 তালা করার কথা থাকলে সেটা 15 তালা হচ্ছে। এরকম ব্যাপক অনিয়ম। আমার যাত্রাটা কিন্তু আমি এইখান দিয়ে শুরু করলাম। কি করলাম যে নিশ্চয়ই অনেক বিল্ডিং অনেক আগের থেকে আসে, লোকজন বাস করতেছে, সেগুলোতে কিন্তু আমি শুরুতে হাত দিইনি। কোথায় হাত দিলাম? যেই বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেইখানে আমি আমার মোবাইল কোড পরিচালনা শুরু করলাম। যে ঠিক আছে, এক জায়গা থেকে তো শুরু করতে হবে। সেখান থেকে আমরা এই বিল্ডিংগুলো মোবাইল কোড শুরু করলাম, তাদের মিটার সিজ করা শুরু করলাম, এবং যাতে ভবিষ্যতে যাতে আন্ডার কনস্ট্রাকশন কোনো বিল্ডিং শুরু না হয় যেখানে এই অনিয়মগুলো হয়। এবং এটার একটা মোটামুটি সুফল আমি পাচ্ছি এবং পাইছি। এবং এটার সর্বশেষ ধাপ হলো যে আবাসিক এলাকায় বিভিন্ন কমার্শিয়াল স্থাপনা, বিশেষ করে রেস্টুরেন্ট, পার্কিং, স্পা, এই ধরনের ব্যবসা, সেগুলোকে আমি সিলগালা করা শুরু করলাম। এবং নিশ্চয়ই আপনি জানেন যে এমনকি কিছু 5 স্টার হোটেলও যেগুলো এই নিয়ম নীতি না মেনে হয়েছে, সেগুলো কিন্তু আমি সিলগালা করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আমাকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, তারা আবার কোর্টে যাচ্ছে, কোর্টে নিতে আনতেছে, আবার আমরা কোর্টে যাচ্ছি, বাট অ্যাট দ্য এন্ড আমরা কম বেশি আমরা এখানে সাকসেস হয়েছি। না, করণীয় একটাই, যে যারা এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে নির্ভীক, সৎ এবং দক্ষ হতে হবে। এই 3টা জিনিস। আগে নির্ভীক বললাম, তারপরে সৎ এবং দক্ষ হতে হবে। তাহলেই আমার মনে হয় যে মিশনটা আমি শুরু করছি, ভবিষ্যতে যারা এখানে আসবেন তারা এটাকে সাকসেসফুলি করতে পারবেন। আমি একটু বলি ওই যে এগুলো তো হলো কিছু কাজ আমরা দৃশ্যমান করছি, কিন্তু বেসিক্যালি যে কাজগুলো রাজুকে আমার এই সময়টাতে আমি করতে পেরেছি, বা এখানে মন্ত্রণালয়, অন্যান্য টোটাল ক্যাবিনেট ডিভিশন থেকে শুরু করে চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডভাইজারের কম বেশি একটা অবদান আছে। সেটা কি, দীর্ঘদিন কিন্তু এই ড্যাব নিয়ে একটা অচল অবস্থা শুরু হয়েছিল, এই যে ডিটেল এরিয়া প্ল্যান, সেটাকে কিন্তু আমরা করছি। হ্যাঁ, ভুল ত্রুটি কিছু আছে বা কিছু সংশোধন করার জায়গা আছে, কিন্তু শুরু না করলে তো আর হবে না। এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের কমপ্লেন যে আমরা এটা করতে পারতেছি না। তো কাজেই আমরা কিন্তু ড্যাবটা গ্যাজেট হয়ে গেছে। নাম্বার 2 হলো যে টিআই অ্যাক্ট। এখানে কিন্তু শুনলে অবাক হবেন যে এটা 53 সালের আইন দিয়েই কিন্তু এটা চলতেছিল। মাঝখানে 87 সালে একটু সামান্য চেঞ্জ আসছিল, যে ডিআইটি থেকে রাজু, এইটা কিন্তু বেসিক কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু আমরা এই 19 তারিখে, এই মাসের 19 তারিখে গ্যাজেট হয়েছে, এটা কিন্তু আমরা একদম টোটাল একটা ডিফারেন্ট স্ট্রাকচার করছি, যেখানে জবাব দিতে থাকবে কর্তৃপক্ষ ভিন্ন। আগে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের বোর্ড একই ছিল, এখন কিন্তু বোর্ড একটা পুরা পলিসি মেকিং একটা অর্গানাইজেশন, যেখানে এটা মন্ত্রী বা অ্যাডভাইজার থাকবেন সভাপতি, সহসভাপতি থাকবেন সচিব আমাদের মন্ত্রণালয়ের, চেয়ারম্যান থাকবেন মেম্বার সেক্রেটারি, এবং বুয়েট, আইবি, আইএবি, বিআইপি এবং আরও সুশীল সমাজ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, মানে এরকম স্থানীয় সরকার প্রতিনিধি, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে যারা এখানে পলিসি মেকিং করবে।
এবং কর্তৃপক্ষের কিন্তু এই বোর্ডের কাছে জবাবদিহিতা থাকবে। আগে কি এখন কি আছে, চেয়ারম্যানের সঙ্গে তার মেম্বার হলো বোর্ড মেম্বার, এবং তারাই এখানকার কর্তৃপক্ষ, তারাই এখানে পলিসি মেকার, তারাই ইমপ্লিমেন্ট করে। এখন কিন্তু আমরা এটা এখান থেকে বেরোয় আসছি। আমি আসলে ওইভাবে ব্যাখ্যা করব না। রাজুকের এই অনিয়মটা সবসময় ছিল। হ্যাঁ, এই গত 17 বছর এটা সরি অনেক ব্যাপকতা লাভ করেছে। নিয়ম নীতির বালাই নাই, যা ইচ্ছা তাই করছে, অবশ্যই এটা হয়েছে। কিন্তু কোনো সময়ই রাজুক ওইরকম একেবারে ফ্রেশ একটা সংস্থা ছিল না। অবশ্য এটা প্রশ্ন করা যায় কোন সংস্থাটাই বা বাংলাদেশে ওইরকম ফ্রেশ, এটা একটা। আবার এখনও যে আমি বসার পর যেটা ফ্রেশ হয়ে গেছে, নট দ্যাট। আমি এটা স্টার্ট করছি, আমি শুরু করছি, এটা সময় লাগবে। যেটা বললাম 70 বছরের জঞ্জাল সহায়তা তো অন্তত 4-5 বছর তো লাগবেই, তাই না? তো কাজেই এই সময়টা দেওয়া দরকার, যেই দায়িত্ব নিক। কাজেই এই সময়টা দিলে অবশ্যই আশা করি একটা সুফল দেখা যাবে। আর একটা বলি শুধু, ওই যে অনেকগুলো কাজের কথা বললাম, তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমরা কিন্তু রাজুকের এই দুর্নীতি কমানোর জন্য আগে যে কেউ একটা জমির হস্তান্তর, খাজনা খারিজ করতে গেলে রাজুকের অনুমতি লাগতো। আমরা কিন্তু এটা তুলে দিয়েছি। এটা রাজুকের কোনো হস্তান্তর করতে গেলে, হেবা করতে গেলে, খারিজ খাজনা করতে গেলে আর কোনো রাজুকের পারমিশন লাগবে না। তো এটা একটা দুর্নীতির একটা বড় একটা সেক্টর ছিল। আরেকটা হয়তো ছিল, যেটা তো এখন এই আমি থাকলে এটা হয় নাই, যেহেতু আমরা এখন বরাদ্দ দিচ্ছি না, বরাদ্দের সময় হয়তো একটা দুর্নীতি হয়, যেটা আমি ফিল করতেছি যে এটা ব্যাপকভাবে এই বরাদ্দর ব্যাপারে আসলে প্রচণ্ড একটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি আশা করি কোনো বরাদ্দ হয়নি নতুন করে, কাজে ওই সেক্টরটা অসুবিধা হয়নি আর কি। যেই কারণেই হোক, আমি কাউকে দোষারোপ করতে চাই না। এটা রাজুকেরও ব্যর্থতা, সবারই ব্যর্থতা। আমি ছিলাম না, আরেকজন তো ছিল এখানে। আমি ওন করি, সব যারা এখন অতীতে ছিলেন আমি সবাইকে ওন করি। কাজেই একটা প্রজেক্ট যখন 10 বছর প্রজেক্ট যখন 30 বছর লাগবে, তখন তো এখানে কিছু এরকম বাড়তি খরচ ইনভলভ হবেই। আর চেষ্টা করি এইভাবে যে আমরা কিন্তু এখন অনেক, যেমন 15 নম্বর সেক্টর পর্যন্ত কিন্তু পানি, বিদ্যুৎ সব রেডি। হ্যাঁ, তো কাজে আমরা চাচ্ছি এবং আমরা নোটিশও করছি যে এতদিনের মধ্যে বাড়িঘর না করলে কিন্তু পেনাল্টি হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাচ্ছি দ্রুত এখানে লোকজন যাক, বাড়িঘর করুক। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে, ভাই যারা আপনারা ঢাকা শহরে এত জমির দাম, সেই জমিটা এখানে খালি পড়ে আছে কেন? সবাই জলসির উদাহরণ দেয়, সেখানে যদি যাইতে পারে, এখানে কেন যাবেন না? সবাই আসেন। ঠিক আছে, আপনার যদি এখানে বাড়িঘর আরেকটা থাকে, বাড়িঘর থাকা বলতে রাজুকের প্লট থাকার সুযোগ নাই, কিন্তু অন্যভাবে তো কিনেও প্রাইভেট জমি কিনে করছে বা অন্যভাবে কিনে করছে, তো তাদের হয়তো আছে। তো তারা ঠিক আছে একটা ওখানে থাকেন। ওটি তো একটা, আমি বললাম আমি থাকি না থাকি, মানে এখানে না, বেঁচে থাকি না থাকি, এইটা হবে একটা আধুনিকতম শহর ঢাকা শহরের, এবং এটা বিশ্বের উদাহরণস্বরূপ একটা সিটি হবে। কারণ এখানে আমরা যেভাবে গ্রিনারি রাখছি, যেভাবে আমরা লেক রাখছি, যেভাবে সাইকেল ওয়ে রাখছি, বাইসাইকেল ওয়ে রাখছি, এটা কিন্তু আর কোনো প্রজেক্ট এভাবে নাই। আমাদের গুলশান, বনানী, ধানমন্ডি, আরও অনেক মোহাম্মদপুর হাউজিংয়ের প্রজেক্ট আছে, উত্তরা, কিন্তু এরকম প্ল্যান্ট সিটি কিন্তু আর নাই, যার উপর দিয়ে 300 ফিট রাস্তায় গেছে, তাই না? তো কাজেই ক্লাব দিচ্ছেন এগুলো কিন্তু, হ্যাঁ এগুলো তো আমরা বাতিল করতেছি ভাই, এগুলো বাতিল করতেছি। আবার ওই গ্রিনারির মধ্যে যায় কিছু বাঁশ টাস দিয়ে দোকানপাট করতেছে। হ্যাঁ, আমরা একবার উচ্ছেদ করি, আবার এসে বসে, তাই না? তো এগুলো হচ্ছে কি, যেহেতু ওই যে কারণ ওই যে পাশের যে প্লটটা, তারা ওখানে থাকে না। হ্যাঁ, সুতরাং দেখা গেল হয়তো তারাও এগুলোর সঙ্গে জড়িত থাকতে পারে, যে আমার বাড়িটা ভাড়া নেওয়া, কিছু পয়সা দাও। তো এরকম এই জিনিসগুলো যখন মোটামুটি একজন লোকজন যখন ওখানে বসবাস শুরু করবে, তখন কিন্তু এগুলো আর থাকবে না, তখন এটা একটা সাইজ হবে।